মা গো মা, এ মেয়ে তো দেখছি একেবারে টক টক করে তোমার মুখের উপর জবাব দিয়ে যাচ্ছে বৌদি। তা হ্যাঁ গো, তুমি কে গো? হ্যাঁ, কে তুমি? প্রথম যখন এই বাড়িতে এসেছিলে দেখে তো মনে হয়েছিল কিচ্ছুটি বোঝো না, ভাজা মাছটা একেবারে উল্টে খেতেও শেখনি। এখন তো দেখছি তোমার জিভ তো নয়, একেবারে ছুরির ফলা, চালিয়েই যাচ্ছ চালিয়েই যাচ্ছ। বৌদি বৌদি শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার শোরুমে এই দীপাবলির সময় খুব চাপ চলে না? হ্যাঁ। তাহলে কেন একে এই বাড়িতে রেখে দিচ্ছ বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বেশ তো তোমার শোরুমে যাচ্ছিল, ঠিক ছিল, পাঠিয়ে দাও ওকে তোমার শোরুমে। তোমার শোরুমেও তো লেবারের প্রয়োজন আছে, তাই না? লেবার? আর কি মনে হয় জানো প্রিয়ম, যে কাজটা জানো সেই কাজটাই করো কি। তুমি বরং একটা কাজ করো প্রিয়ম, আমাদের কোম্পানির, আমাদের শোরুমের হেড লেবার হয়ে যাও। হেড লেবার? বৌদি, তুমি বরং প্রিয়মকে আমাদের শোরুমের হেড লেবার করে বসিয়ে দাও। হেড লেবার? প্রিয়ম, মাফ করবেন, আমি এ পরিবারে আপনাদের শোরুমের হেড লেবার হতে আসিনি। আপনাদের পরিবারের ছেলে সসম্মানে অগ্নিসাক্ষী করে সিঁদুর পরিয়ে ও বাড়ি থেকে আমার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় জানিয়ে তবে এখানে নিয়ে এসেছে। তাই তাই আমি এখানে লেবার হতে আসিনি, দরকার পড়লে আমি একদিন মালকিন হব। প্রিয়ম, বাবা, উফ, এই মেয়ে তো একেবারে এক কাঠি ওপরে যাচ্ছে গো। বাবারে, ও বৌদি, বৌদি, ও বৌদি, দেখো গো বৌদি, এ মেয়ে আবার তোমারই গড়া সাম্রাজ্য থেকে তোমাকেই না তাড়িয়ে দেয়, তোমার থেকেই না ছিনিয়ে নেয় তোমার সাম্রাজ্য। বড্ড বড্ড ভয় লাগছে গো বৌদি, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ গো বৌদি। আহা, এই মেয়েই না একদিন খুব ধনী হয়ে যায়, বিশাল কাপড়ের ব্যবসায়ী হয়ে যায় এই মেয়ে। পিপিলিকার পাখা গজিও না প্রিয়, জানো তো সামনেই কিন্তু দীপাবলি আসছে। দীপাবলির আগুনে কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, একদম ছারখার। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, জানো তো? জানো না তুমি? একটা একটা ভালো শাড়ি বানিয়ে দাও প্রিয়, একটা ভালো শাড়ি তোমার শাশুড়ি মায়ের জন্য গিফট দেবে না দীপাবলিতে। একটা ভালো শাড়ি বানিয়ে দাও প্রিয়, তারপরে তো তুমি এই কোম্পানির মালিক হয়ে যাবে, সবকিছু তোমার, তুমি মালকিন। জাস্ট একটা ভালো শাড়ি প্রিয়ম, একটা। এতটুকু তো আগে করে দেখাও, তারপর না হয় তুমি বড় বড় কথা বলবে। হ্যাঁ, ছোটবেলায় ঠাম্মা একটা কথা বলতো, বিষ নেই তো আবার কুলোপানা চক্র। বৌদি,
বৌদি, এসব বেকার কথা তুমি শুনো না তো, আমার জাস্ট আর ভালো লাগছে না। চলো নিচে, চলো আমরা নিচে যাই, চলো। দাঁড়ান, ওনার জন্য তো আমি শাড়ি বানিয়েই দেবো। দীপাবলি স্পেশাল গিফট। মুখ খুলতে চেয়েছেন, দেব। আর আমি এটাও বলে রাখছি, আমি শাড়ির পর শাড়ি বানাবো, শাড়িতে ডিজাইন করব। আর যদি সুযোগ পাই, আমি শিলাই টেক্সটাইলকে সবার উপরে নিয়ে যাব, সবার উপরে। তোমাকে তো মিতা বলল একটা শাড়ি বানিয়ে দেখাও সেলাইয়ের কোয়ালিটি অনুযায়ী, সেলাইয়ের সব গুণগত মান বজায় রেখে একটা শাড়ি বানিয়ে দেখাও, তারপরে কথা বলো। শাড়ি নিয়ে কথা বলতে এসেছি শালঙ্কারা ব্যানার্জির সাথে। স্টুপিড। শাড়ি আমি বানাবই, আমার কাছে থানটা আছে, তার ওপর আমি শাড়ির ডিজাইন করব। রাতের পর রাত জাগবো আমি, রাতের পর রাত। শাড়ি আমি বানাবই, বানাবই আমি। সবাই তোমাকে আমার জন্য ছোট করে। আমি আমি প্রমাণ করে দেব যে তুমি তুমি ভুল মানুষকে পছন্দ করোনি। তুমি তুমি ঠিক মানুষকে ভালোবেসেছো, ঠিক মানুষকে। একটা শাড়ি বানিয়ে দেখাও সেলাইয়ের কোয়ালিটি অনুযায়ী, সেলাইয়ের সব গুণগত মান বজায় রেখে একটা শাড়ি বানিয়ে দেখাও।
সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? তোর বাবা কোনো একটা রেড করতে গিয়েছিল, ওখানে গিয়ে চোট পেয়েছে। হাত অনেকটা কেটে গেছে, অনেকটা। কি বলছো মা? বাবা আহত হয়েছে? একটা লোক যদি যায়, না নেদুদা যায় না ড্যাডি যায়, বাড়ির কেউ যায় না, সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ওরে বাবা, কি হয়েছে? ডিনার করিসনি এখনো? ডিনার করবো থেকে পুরো বাড়ি সাজালাম। দীপাবলি সে তো নামমাত্র, বাড়িতে কেউ একটা আলো পর্যন্ত দেবে না। সে তো অনেক দেরি আছে। আর কত দেরি আছে তুমি বলো? আমাদের বাড়িতে প্রত্যেক বছর এখন থেকে আলো লাগানো হয়ে যায়। জানো, এতবার করে আমি কাকুমণিকে বললাম, ড্যাডিকে বললাম, দিদি ভাইকে বললাম, এমনকি পিসুকেও বললাম, কেউ শুনলই না আমার কথা। দেখো বাইরেটা আমি কি সুন্দর আলো দিয়ে সাজিয়ে দিয়েছি, পুরো বাড়িটা এখন ঝলমল করছে। এটাই তো চাই। এখন এই বাড়িটা সাজাও, তারপর বিয়ের পরে গিয়ে শ্বশুর বাড়ি সাজাবে। হ্যাঁ, তুমি যে কি বলো না, বিয়ে করতে আমার বই গেছে। ম্যাডাম আসবো? তুমি এত রাত্রে? হ্যাঁ ম্যাডাম ফোন করেছিলেন একটা জিনিস নিয়ে আসার জন্য, সেটাই নিয়ে এসেছি। এই এসো, ভেতরে এসো, ভেতরে এসো। দাঁড়াও, আমি মামিকে ডাকছি। মাম্মি, মাম্মি, ও মাম্মি। কি? মামি, সুকন্যা দিদি এসছে। ও, এনেছো? হ্যাঁ এনেছি। আপনি কি একটু দেখে নেবেন সব ঠিক আছে কিনা? না না, দেখার কি আছে? তুমি দিচ্ছ, আমার দেখার কোনো দরকার নেই। বৌদি, এতে কি আছে গো, কি আছে? শাড়ি। এত রাত্রে একটা শাড়ি দিতে এসেছো? কার শাড়ি? বোধহয় নতুন বউয়ের জন্য ম্যাডাম গিফট করছেন। না সুপর্ণা, তুমি খুব ভালোভাবে জানো যে মেয়েকে আমার দোকানে আমি সেলস গার্লের কাজে রেখেছি, কখনো আমি ক্যাশ কাউন্টারে বসিয়েছি। তার জন্য নিশ্চয়ই আমি একটা শাড়ি কিনে আনবো না। সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। তুমি এখন যেতে পারো। ওকে ম্যাডাম। ম্যাডাম আই এম সো সরি, আমার কোনো ব্যবহারে যদি আপনার খারাপ লেগে থাকে। না না, তুমি আমার সবচেয়ে পছন্দের একজন ওয়ার্কার, তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। বলা যেতে পারে এই কোম্পানির তুমি একজন স্তম্ভ। আমি তোমার উপর রাগ করিনি। থ্যাংক ইউ ম্যাডাম। শাড়িটা কার জন্য বলছো না যে? বললে তোমার ভালো লাগবে না। কে শুনি? আহা দুর্বাদি, কেন কেন? হ্যাঁ, বৌদি যখন বলতে চাইছেই না, তখন অসুবিধাটা কি বলতো? কেন? শালঙ্করা ব্যানার্জির জীবনে এমন কি ঘটলো যে গোপন করতে হবে কোনো কিছু? হ্যাঁ মাম্মি, গোপন করছো কেন? বলো না কার শাড়িটা। যদি বলি ঝিলামের শাড়ি। শালঙ্কারা? ঝিলামের শাড়ি। ওর জন্য একটা স্পেশাল শাড়ি আনালাম। আগে দেখে রেখেছিলাম, শোরুম থেকে আনতে ভুলে গিয়েছিলাম, তাই শোরুম থেকে আনালাম। কি করবে তুমি এটা দিয়ে? ঝিলামকে গিফট করব। ঝিলাম ঝিলাম ঝিলাম, তুমি ঝিলামকে কেন গিফট করবে? ও তোমাকে পছন্দ করে না, ও তোমার গিফট নেবে না, ও তোমাকে ইগনোর করে। জানি তো, আর সেটাই তো আমাকে সবচেয়ে বেশি হার্ট করে, আমাকে কষ্ট দেয়, আমাকে যন্ত্রণা দেয়। ও আমাকে অনেক ছোট করে ফেলেছে, আর তাই
তাই ওকে আমি এই শাড়িটা পাঠাবো, আর এই শাড়িটা পরে একদিন ও আমার এই চৌকাঠে এসে দাঁড়াবে। কেন বারবার এই কথাটা বলছো বলো তো তুমি? ও কি করে এখানে এসে দাঁড়াবে? কোন জোরে তুমি এই কথাটা বলছো? হ্যাঁ বৌদি, তুমি বৌদি প্রিয়মকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতেই পারো, হ্যাঁ দিতেই পারো, কিন্তু বৌদি ঝিলমকে তুমি এই বাড়ির দরজায় এনে ফেলবেই, এ কথা কি করে বলছো? হ্যাঁ মাম্মি, তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো বারবার ঝিলম এ বাড়িতে আসবে, এ বাড়ির চৌকাঠে এসে দাঁড়াবে? বলছি তার কারণ হচ্ছে কি হলো? থামলে কেন বলো? আমি যা চাই সেটা পাই, আর সেটা পাবার জন্য আমার যা যা করার সেটা আমি করছি। কি করবে তুমি? কি করবে? কি করছোটা কি আমাকে বলো তো? দোহাই তোমার, তুমি আমাকে পরিষ্কার করে বলো তুমি কি করছো। দেখো এই শাড়িটা তুমি কিন্তু কিছুতেই ঝিলামকে দেবে না। প্রিয়ম যখন জানে যে ওর বর ওকে একেবারেই ভালোবাসে না, সেক্ষেত্রে তুমি যদি এই শাড়িটা ঝিলামকে দাও তাহলে প্রিয়ম কতটা কষ্ট পাবে। তুমি ওকে এভাবে কষ্ট দিও না। হ্যাঁ, কষ্ট তো আমি দিতেই চাইছি। এরপর যখন ঝিলাম এ বাড়িতে আসবে তখন ওর কষ্ট বহু গুণ বেড়ে যাবে। তখন ও না চাইবে বাঁচতে, না পারবে মরতে। আরে শালঙ্কারা, শালঙ্কারা আমার কথা শোনো, শোনো শালঙ্কারা, তো মামিকে একটু বোঝা। ও কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অত জোর করে বলছে কি করে, আমার মাথাতেই ঢুকছে না। আমিও না ঠিক কিছুতেই বুঝতে পারছি না কি করে বৌদি ঝিলমকে এই বাড়িতে আনবে। তবে একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি জানো, বৌদি ঝিলমকে এই বাড়ির চৌকাঠে আনবেই, দাঁড়াতেই হবে ঝিলমকে এই বাড়ির চৌকাঠে, এই বাড়ির সেই চৌকাঠ যেখানে প্রিয়ম এসে দাঁড়িয়েছিল, আর ঠিক যেখানে ঝিলমের দাঁড়ানোর কথা ছিল বউয়ের সাজে, ঠিক সেখানেই শালঙ্কারা ব্যানার্জি ঝিলমকে এনে দাঁড় করাবে। কি হচ্ছে বলতো ব্যাপারটা? আমি কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না, কিন্তু সত্যি বলছি মাম্মি যেই মেয়েটাকে দাঁড়কাক বলে ডাকে, সেই মেয়েটার এ বাড়িতে না থাকাই ভালো। কেন? দাঁড়কাককে কেউ পোষ মানাতে পারে না, আর না দাঁড়কাক কারো পোষ মানে। আমি এ বাড়িতে সবার ছোট হতে পারি, কিন্তু এটা বুঝি বাড়ির পোষ্য হতে গেলে তোতা ময়না লাগে, দাঁড়কাক কারো পোষ মানে না। দাঁড়কাক দাঁড়কাক বলে মেয়েটাকে শুধু শুধু ছোট করে যাচ্ছে শালঙ্কারা। কি যে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। এতটা জোর দিয়ে কি করে বলছে ঝিলমকে বাড়িতে এনে দাঁড় করাবে এই বাড়ির চৌকাঠে? সামনেই কিন্তু দীপাবলি আসছে, দীপাবলির আগুনে কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, একদম ছারখার। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। প্রিয়ম, কি তোমার বাড়ি থেকে ফোন এসেছিল? কি হয়েছে? তোমার বাবা কোনো একটা ক্রিমিনালের ডেরা রেড করতে গিয়ে হাতে চোট পেয়েছেন, উন্ডেড হয়েছেন উনি। যেভাবেই হোক কাশ্মীরাকে খুঁজে বার করো, যেভাবেই হোক। এর মধ্যে তুমি আবার ফোনে কথা বলছো? এক মিনিট,
রাখো ফোনটা, রাখো। এইমাত্র তোমাকে ইঞ্জেকশন দিয়ে গেল, তার মধ্যে কতগুলো মেডিসিন। তুমি কি গো, হ্যাঁ? সারাক্ষণ শুধু চাকরি চাকরি আর চাকরি। দয়া, চাকরির জন্য মরে যাবে নাকি? দাও ফোনটা, দাও দাও। একটা কথা শোনে না মানুষ। দিদি, এ দিদি, জামাইবাবু এখন কেমন আছে? মা, বলছিলাম যে এই ওষুধগুলো বাবাকে এক্ষুনি খাইয়ে দাও, ডাক্তার কাকা বললেন। জামাইবাবু, কি দরকার বলুন তো? আর কটা দিন বাদে তো রিটায়ার করবেন, এসব ঝামেলায় জড়িয়ে লাভটা কি? আরে কিছু হয়নি তো, এখনো বেঁচে তো আছি। মাঝে থেকে মেয়েটা হাত ফসকে পালিয়ে গেল। যদি ধরতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম যে এই এই রাঘব চ্যাটার্জি কে। মা, মা,